নবম দশম শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় উচ্চতর গণিত অধ্যায় ৭ অসীম ধারা। এর আগে আমি তোমাদের গণিত বইয়ে সসীম ধারা সম্পর্কে পর্ব আকারে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আমরা যদি সেই ভিডিওগুলো দেখে থাকি তাহলে আজকের আমাদের আলোচনাটা বুঝতে আরও একটু সহজ হবে। তো আমি আর কথা না বাড়িয়ে পাঠে চলে যাই। প্রথমে আমরা বলবো অসীম ধারা সম্পর্কে বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে সিকোয়েন্স বা অনুক্রমটা কি। অনুক্রমটা হচ্ছে কতগুলা রাশি যদি এমনভাবে ক্রমান্বয়ে সাজানো হয়, রাশিগুলোর যে কোনো রাশির তার পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদ বা পূর্ববর্তী রাশি বা পরবর্তী রাশি কিভাবে সাজানো হয়েছে সেটা আমরা যদি জানতে পারি তবে রাশিগুলোর সেটকে আমরা বলবো অনুক্রম। আমি আবারও বলছি, অনুক্রমটা হচ্ছে কতগুলো রাশিকে ক্রমান্বয়ে যদি এভাবে সাজানো হয় তাহলে ওই রাশিগুলো মধ্যে যে কোনো রাশির পূর্ববর্তী এবং পরবর্তী রাশি কিভাবে সম্পর্কিত তা যদি আমরা জানতে পারি তবে রাশিগুলোর সেটকে আমরা বলবো অনুক্রম। তা আমি যদি বলি তোমাদের, যেমন 1 এভাবে লিখলাম, 2 এভাবে আমি 3 লিখলাম, এভাবে 4, এরপরে আমি n, এরপর যাচ্ছি আমি, এরপর যদি বলি 2 4 6 8 2n, এভাবে ধারাটা যাচ্ছে। অথবা আমি যদি এভাবে চিন্তা করি, এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে তোমার 4, এটা হচ্ছে 9, এটা 16, এইভাবে যাচ্ছে, তাহলে এটা কি হবে? নিশ্চয়ই n স্কয়ার হবে। এই যে আমি বুঝতে পারছি এটা কিভাবে যাচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো এক এক করে বাড়ছে, তাহলে আমি প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী পদের সাথে সম্পর্কিত হচ্ছে, এটা এক এক করে বাড়ছে, সেই জন্য এটা একটা হচ্ছে অনুক্রম। আবার এটা যদি চিন্তা করো 2 4 6 8, এটা আসলে স্বাভাবিক সংখ্যাগুলো দ্বিগুণ দ্বিগুণ। এই যে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 3 এর ডাবল 6। আর যদি এদিকে চিন্তা করি, এটা হচ্ছে তার আগের পদ থেকে 2 বেশি, এটা হচ্ছে পরের পদ থেকে 2 কম, অর্থাৎ প্রত্যেকটা পদের বিয়োগফল হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে একটা অনুক্রম। আবার এটা যদি চিন্তা করি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলার বর্গ আকারে হচ্ছে, দেখো 1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ হচ্ছে 16। এই জিনিসটাকে আমরা বলবো অনুক্রম বা সিকোয়েন্স। অনুক্রম বা সিকোয়েন্স। ওকে, এখন দেখো এই অনুক্রম বা সিকোয়েন্স গুলোকে যদি আমি প্রত্যেকটা পদগুলোকে যদি আমি একটা যোগ চিহ্ন দিয়ে যদি যুক্ত করি তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলছি ধারা বা সিরিজ। তাহলে আমি যদি বলি এখানে তোমার 1 যোগ 2 যোগ 3 যোগ, এভাবে আমি n যোগ করলাম, এভাবে যাচ্ছে, তাহলে এই যে, অথবা আমি যদি বলি কি 2 যোগ 4 যোগ 6 যোগ, এভাবে প্লাস 2n প্লাস আবার, এইটাকে আমরা বলছি ধারা বা সিরিজ। আচ্ছা, এখন দেখো এই ধারার মধ্যে আবার এই ধারার যে পদগুলো আছে প্রত্যেকটা পদের সম্পর্কটা কিরকম সেটার উপর নির্ভর করে আমরা এই ধারাকে আমরা বিভাগে ভাগ করতে পারি। প্রত্যেকটা পদের মাঝখানে সম্পর্কটা কিরকম, সম্পর্কের উপর নির্ভর করে আমরা যদি বলতে পারি এটা আসলে কি রকম, তাহলে সেই সম্পর্কটার উপর ডিপেন্ড করে এই ধারাকে আমরা বলবো একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারাটা সম্পর্কটা কিরকম, যদি বিয়োগফলটা যদি একই হয়, প্রত্যেকটা পদের মধ্যে যে বিয়োগফল আছে, দুইটা পদের পরপর দুইটা পদের বিয়োগফল যদি একই হয়, যেমন 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, এভাবে 4 থেকে 3 গেলে 1, তাহলে এটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে এটা কি হচ্ছে? সমান্তর ধারা। সেম ভাবে 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, তাহলে এটা হচ্ছে সমান্তর ধারা। আবার আমি যদি ব্যাপারটা কিভাবে চিন্তা করি, 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ, এভাবে যদি চিন্তা করি, সেক্ষেত্রে দেখো এটা বিয়োগ করলে 2, এটা বিয়োগ করলে 4, তাহলে সেক্ষেত্রে বিয়োগফল একই হচ্ছে না। সেক্ষেত্রে আমি চিন্তা করব 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, 16 কে 8 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ এখানে ভাগফল বা দুইটা পদের অনুপাত একই হচ্ছে। যদি অনুপাত একই হয় তখন এটাকে আমরা বলছি গুণোত্তর ধারা। তাহলে কোন ধারার মধ্যে যদি
তার পদগুলার সম্পর্ক কিরকম, সেই সম্পর্কের উপর ভিত্তি করে আমি ধারাগুলোকে দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। এরপরে আসি, এই ধারাগুলার আবার পদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। দেখো এটা হচ্ছে দুইটা পদের সম্পর্ক, আমরা বলেছি এটা হচ্ছে দুইটি পদের সম্পর্ক, আর এটা হচ্ছে তার যে পদ আছে পদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, পদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, বৈশিষ্ট্যের উপর নির্ভর করলে তবে এখান থেকে আমি বলবো একটা হচ্ছে সসীম ধারা, একটা হচ্ছে অসীম ধারা, একটা সসীম ধারা, একটা হচ্ছে অসীম ধারা। পদের বৈশিষ্ট্য মানে কি, পদ যদি সসীম থাকে মানে নির্দিষ্ট পর্যন্ত যদি থাকে তখন সেটাকে বলবো আমরা সসীম ধারা। মনে করি আমি এখানে পদ ক্লোজ করে দিলাম, আমার এনটা পর্যন্ত পদ আছে, এনটা পর্যন্ত যদি পদ থাকে তখন এটাকে আমি বলবো সসীম ধারা। সসীম ধারা মানে শান্ত ধারা, অর্থাৎ যার শেষ পদ থাকবে, তাহলে এটাকে বলবো সসীম ধারা বা শান্ত ধারা। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে সসীম ধারা বা শান্ত ধারা, যেটার শেষ পদ থাকবে, অর্থাৎ গণনা করে শেষ করা যাবে সোজা কথা। আর অসীম ধারা, নাম দেখে বুঝতে পারছো, অসীম ধারা বা অনন্ত ধারা, বা অনন্ত ধারা। অনন্ত মানে কি, যার কোনো শেষ নেই। যেমন আমি যদি চিন্তা করি এই ধারাটাকে যদি 2n প্লাস এরপরে আরো আছে, এরপরে আরো আছে, আমি প্লাস দিয়ে এখানে ডট ডট করে দিলাম, এটা আসলে শেষ নেই। এইরকম যদি কোনো ধারা থাকে তখন সেটাকে আমরা বলবো অসীম ধারা বা অনন্ত ধারা। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই রকম রাশিগুলোকে নিয়ে অসীম ধারা, এবং এই অসীম বা অনন্ত ধারার মধ্যে স্পেসিফিকলি আমরা আলোচনা করব এই অসীম গুণোত্তর ধারা নিয়ে। তোমাদের এই অনুশীলনী 7 উচ্চতর গণিত এই অসীম তোমার গুণোত্তর ধারা নিয়েই বেসিক্যালি আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন অসীম অনন্ত ধারা নিয়ে আলোচনা করব। বা এখন যদি প্রশ্ন করা হয় তোমাদের, যেমন এই ধারাটা যোগফলটা কত, 1 যোগ 2 যোগ 3 যোগ n, এটা যোগফলটা কত, আমরা খুব সহজেই বলে দিতে পারি n ইন্টু n প্লাস 1/2। ওকে, এখন যদি তুমি যদি মনে করো যে n মানে আসলে এখানে 10টা পদ, তাহলে আমি যদি এখানে n এর জায়গায় 10টা পদ থাকে, হ্যাঁ, তাহলে আমি n এর মানে এখানে 10 বসিয়ে, এখানে হয়ে গেছে 10 যোগ 1 11, সেক্ষেত্রে এটা 2, এটা হচ্ছে 5, 5 কাটলে 5 11 55। ওকে, আচ্ছা, এখন আমি যদি বলি n এর মান হচ্ছে 5000, তাহলে 5000 5000 এর ভাগ 2, একটা রেজাল্ট আমি পাবো। এখন আমি যদি বলি n এর মান 1 কোটি, তখন আরেকটা রেজাল্ট পাবো। আমরা দেখতে পাচ্ছি n এর মান আমি যতই বাড়াবো ততই আমার রেজাল্টটা কিন্তু আসলে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেহেতু আমি n জানি না কত পদ, এটাকে যতই বৃদ্ধি করা হচ্ছে তার মানটা আসলে ততই বৃদ্ধি পাচ্ছে। যেহেতু nটা আমার কাছে অজানা এবং বলেছে এটা ক্রমান্বয়ে বাড়ছে গ্রাজুয়ালি, আমি এখানে চিন্তা করলাম n, এরপরে চিন্তা করলাম n প্লাস 1, এরপরে চিন্তা করলাম আবার n প্লাস 2, মানে n এর মান আমি 1 কোটি চিন্তা করলাম, এরপর আবার বললাম 1 কোটি। এই যে ভাবনাটা, মানে n এর মান আমি জানি না, অনির্দিষ্ট, এবং এটা গ্রাজুয়ালি বাড়ছে, সেক্ষেত্রে আমার নির্দিষ্ট কোনো সমষ্টি নাই, এবং সেই ক্ষেত্রে আমি আসলে যোগফলটা আমি বের করতে পারবো না। অর্থাৎ এই ক্ষেত্রে এটার কোনো সুনির্দিষ্ট কি যোগফল নেই। অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ n যোগ, এভাবে যদি n এর মান যদি অসীম হয়, n এর মানকে যদি আমি অসীম চিন্তা করি, সেই ক্ষেত্রে আমি কোনো যোগফল বের করতে পারবো না। ওকে, তাহলে আমি এখানে কিভাবে যোগ করব সেটা আমরা দেখবো। অনন্ত গুণোত্তর দ্বারা বা অনন্ত অসীম দ্বারা, মানে অনন্ত গুণোত্তর দ্বারা বা অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি আমরা কিভাবে বের করব সেটা আমরা আজকে শিখব। তো তোমরা সবাই জানো, আমরা একটা গুণোত্তর দ্বারা যদি চিন্তা করি, আমরা যেহেতু আমরা অধ্যায় 13তে করেছি, একটা গুণোত্তর দ্বারা, আদর্শ গুণোত্তর দ্বারা প্রথম পদ যদি a হয় এবং সাধারণ অনুপাত যদি r হয়, তাহলে আমরা অনন্ত গুণোত্তর ধারাটাকে আমরা লিখতে পারি a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস, এভাবে আমি যদি 4তম পদ পর্যন্ত লিখি, তাহলে আমার ধারাটা হচ্ছে আমি জানি ar টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, আচ্ছা, এখন এই ধারার সমষ্টি কি জানি আমরা, আমি যদি সমষ্টির কথা চিন্তা করি, সমষ্টি আমরা s n আমরা লিখতে পারি a 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, এটা হচ্ছে যখন r এর মান 1 থেকে ছোট। আরেকটা হচ্ছে s n সমান a
টু দি পাওয়ার n মাইনাস 1, সেটা হচ্ছে r মাইনাস 1 যখন r গ্রেটার দেন 1। এরকম আমরা দুটো সূত্র শিখেছি। আসলে আমরা বলবো এই যে r এর মান 1 থেকে ছোট, r এর মান 1 থেকে যদি ছোট হয়, একটা জিনিস খেয়াল করবা, এখান থেকে একটা কেস, r এর মান 1 থেকে ছোট, এটা আসলে আমরা এখানে চিন্তা করব r এর পরম মান 1 থেকে ছোট। r এর মান 1 থেকে বড়, এটা আসলে r এর পরম মান 1 থেকে বড়। ওকে, তোমরা আবার r এর পরম মান বলতে কি বুঝো? আসলে r এর যখন পরম মান হয় তখন এই আটটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। সেটা কি রকম? আসলে আমি তোমাদের একটু করে শুধু আলোচনার সুবিধার্থে বলি। আমরা যখন কোনো জায়গায় যাতায়াত করি, একই রাস্তা দিয়ে যখন আমরা যাতায়াত করি, তখন আমরা গাড়ি, যদি আমি বাসের কথা বলি, বাসের রেজিস্ট্যান্টকে আমরা যে ভাড়াটা দিই, সেটাই হচ্ছে আসলে তার পরম মানে অ্যাবসলিউট ভ্যালুটা দিই। কিন্তু তুমি যদি চিন্তা করো, এই যে আর এর মানটা হচ্ছে, এই আর হচ্ছে, এটা হচ্ছে পরম মান, অ্যাবসলিউট ভ্যালু। কিন্তু সত্যিকার অর্থে এই পরম মানটাকে যখন আমি প্রকাশ করে দেব, তখন এটা হয়ে গেছে আসলে প্লাস মাইনাস 1। কারণ তুমি আমরা যখন বাসে যাতায়াত করি, তখন আমি মনে, যদি যাতায়াত ভাড়াটা যদি আমার যদি মনে করো 20 টাকা হয়, তখন আমি 20 টাকাই দিই, যাওয়ার সময় 20 টাকা দিচ্ছি, আবার আসার সময় একই ডিস্টেন্সে 20 টাকা দিই। কিন্তু যাওয়ার সময় যে ঘটনাটা, আসার সময় কিন্তু তার উল্টা ব্যাপারটা। আমরা যাওয়ার সময় যেদিকে যাই বা যে দৃশ্য দেখে যাই, আসার সময় আমি যদি একই সিটে বসে থাকি, তখন আমি কিন্তু উল্টা দৃশ্যটা দেখি। তার যাওয়ার সময় যদি বাম পাশের দৃশ্য দেখি, আমি যদি বাসের একই সিটে বসে থাকি, আসার সময় আমরা কি করি? তার অপর পাশের দৃশ্যটা দেখি। মানে আমি যদি আমার জায়গা পরিবর্তন না করি, তাহলে সেই ক্ষেত্রে যাওয়ার ভাড়াটা যদি 10 টাকা হয় এবং একই দৃশ্য দেখি, আসার সময় একই 10 টাকা, কিন্তু আমি অপর দৃশ্য দেখছি, ঘটনা কিন্তু ভিন্ন। কিন্তু রেজিস্ট্যান্ট আমার কাছে শুধু 10 টাকাটাই খুঁজে, কিন্তু বাস্তবে যদি আমি গণিতটাকে যদি এখানে ধরতে চাই, তাহলে আমি বলবো যাওয়ার দৃশ্যটা হচ্ছে আসলে যে চোখে দেখলাম, সেটা হচ্ছে প্লাস দৃশ্য, তাকে ভাড়া দিলাম 10 টাকা। আসার সময় আমি কি করলাম? অন্য অপর পারের দৃশ্য দেখলাম, তাহলে তার বিপরীত দৃশ্য দেখেছি বলে সেটা হচ্ছে মাইনাস, আর তাকে ভাড়া দিলাম 10 টাকা। কিন্তু রেজিস্ট্যান্ট আমার কাছে সে দৃশ্যের ব্যাপারে আমার থেকে সেটার জন্য কোনো চার্জ নেয় না, তার দরকার শুধু যাতায়াতের ভাড়াটা 10 টাকাটা। কিন্তু পুরো অঙ্কের মধ্যে ঘটনাটাকে যদি আমি চিন্তা করি, তখন সেক্ষেত্রে আমাকে বলতে হবে প্লাস মাইনাস 10। পুরো ঘটনাটাকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমি এই ক্ষেত্রে আমি আসলে বলবো, এই যে আর এর মান 1 থেকে ছোট, আসলে আমি বলবো প্লাস মাইনাস আর এর মান 1 থেকে ছোট। এই যে আর এর পরম মান 1 থেকে ছোট, সেটা আসলে প্লাস মাইনাস আর 1 থেকে ছোট। এখন তুমি যদি এখানে প্লাস আর এর কথা চিন্তা করো, তাহলে প্লাস আর যদি চিন্তা করো, তাহলে আর এর মান 1 থেকে ছোট, এটা একটা মান পেলাম। আবার যদি মাইনাস আর চিন্তা করো, তাহলে মাইনাস আর 1 থেকে ছোট। আমি যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে আর এটা হয়ে গেছে -1, অসমতা চিহ্ন পাল্টে যাবে, তাহলে আমি আরেকটা মান পেলাম। তাহলে সেই ক্ষেত্রে আমি পেলাম আর এর মান -1 থেকে বড়, 1 থেকে ছোট। দেখো কিভাবে লিখছি, এই যে এই একটা শর্ত আমি পেয়ে গেলাম, যেটাকে আমি বলছি আর এর মান 1 থেকে ছোট হলে, তখন আসলে আর এর মান 1 থেকে ছোট হওয়া মানে আর এর পরম মান 1 থেকে ছোট হওয়া মানে আর এর মান 1 থেকে ছোট -1 থেকে বড় হওয়া। এখন দেখো আর এর মান যদি 1 থেকে ছোট হয়, এই ক্ষেত্রে আর এর মান 1 থেকে যদি ছোট হয়, 1 থেকে ছোট মানে তুমি মনে করো হাফ, চিন্তা করলাম হাফ, তাহলে এখানে পাওয়ার হচ্ছে মনে করো n চিন্তা করছে। n মানে কি? nটাকে আমি বলছি, যেহেতু আমি অসীম পদ, এভাবে আমি অসীম পদের সমষ্টি বের করব। যেটা আমি আজকে অসীম দ্বারা সমষ্টি বের করতে চাচ্ছি, অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বের করতে চাচ্ছি। তাহলে আমি এই সূত্রটার মধ্যে যদি আর এর মান 1 থেকে ছোট হয়, মানে হাফ, 1 থেকে ছোট আমি চিন্তা করছি হাফ, তাহলে হাফ এর উপর যদি n হয়, তুমি চিন্তা করো হাফটাকে আমি n এর মান মনে করো 5 দিলাম, এই মানটা যত হবে না, যত হবে, তুমি যদি 5টাকে আরো বাড়াও, এটা ততই কি হবে? ততই শূন্যের কাছাকাছি হবে। তুমি ক্যালকুলেটর করে দিয়ে দেখো, হাফ মানে 0.5, তুমি 0.5 কে 10 দিয়ে দাও, আবার দেখো 0.5 কে তুমি 100 দিয়ে দাও, মানে হাফ মানে 0.5, আবার 0.5 কে তুমি 1 লাখ দিয়ে দাও, এমন করে যতই তুমি পাওয়ার বাড়াবে, এটা কিন্তু ততই শূন্যের কাছাকাছি হবে, ততই শূন্যের কাছাকাছি হবে। এখন আমি চিন্তা করতেছি, তাহলে আর এর মান যদি 1 থেকে কম হয়,
তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এনটাকে যথেষ্ট বড় করি, অনেক পদ, আমার অনেক পদ, এনটাকে যদি যথেষ্ট, এন তো পদ সংখ্যা, আমি অসীম পদ চিন্তা করলাম, এত যদি ইনফাইনিটি করে ফেলি, আসলে এটা হচ্ছে শূন্যের কাছাকাছি, মানে শূন্য। এটা হবে আসলে শূন্য, শূন্যের কাছাকাছি মানে শূন্য। আমি যেটা বুঝাতে চাচ্ছি, এক থেকে ছোট মান নিলে, মাইনাস এক থেকে বড় মান নিলে আর এর মান, তখন এই ভ্যালুটা হয়ে যায় আসলে শূন্যের কাছাকাছি তথা শূন্য। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে এটাকে শূন্য যদি বসাই, তাহলে এ 1 মাইনাস, এটা হচ্ছে আসলে শূন্য, এটা হচ্ছে 1 মাইনাস আর, এবং সেই ক্ষেত্রে এ বাই 1 মাইনাস আর। তাহলে আমরা অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি আমরা পেয়ে গেছি একটা সূত্র, এস ইনফাইনিটি। এখন আমি ইনফাইনিটি করে দিচ্ছি, সেটা সমষ্টি হচ্ছে এ বাই 1 মাইনাস আর। কিন্তু একটা শর্ত, সেই শর্তটা কি, তখনই আমি সমষ্টি বের করতে পারবো যখন আর এর পরম মান এক থেকে ছোট হবে, অথবা আমি বলবো এই যে মাইনাস এক থেকে বড় এবং এক থেকে ছোট। এটা কিভাবে আসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে এই শর্তে আমি অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বের করতে পারবো। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, কিভাবে আসছে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। সুতরাং এটা আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, এখন যদি আমি এই সূত্রটা চিন্তা করি, আমি এটা মুছে দিচ্ছি। এখন যদি আমি এই সূত্রটা চিন্তা করি, এই সূত্রটা মানে কি, আমি বলেছি সূত্র কখন হবে, যখন আর এর মান এক থেকে বড়। তাহলে আর এর মান যদি এক থেকে বড় হয়, তা আর এর মান এক থেকে বড় মানে তুমি চিন্তা করো, মনে করো 2 চিন্তা করো। তাহলে যদি 2 হয়, মনে করো 2, আর এর মান এক থেকে বড়, আমি চিন্তা করলাম 2 চিন্তা করলাম, তাহলে 2 এর উপর পাওয়ার n। তাহলে 2 এর উপর পাওয়ার n, n মনে করো এখন 5, আবার n মনে করো 2 এর উপর পাওয়ার মনে করো 10, এখন 2 মনে করো 1 লক্ষ। তুমি যতই দেখো পাওয়ার দাও বাড়াও, তখন এই মানটা কিন্তু অনেক বেড়ে যায়। যতই পাওয়ার বাড়াবে ততই অনেক বেড়ে যায়। তাহলে এইভাবে যদি তুমি 2 এর উপর ইনফাইনিটি করে দাও, তাহলে এটা তো আসলে শেষ নেই, এটা অসীম বাড়ছে। যেটা আমি এই ইনফাইনিটি কত জানি না, তাহলে 2 কে 10 দিয়ে করলে বাড়ছে, 1 লাখ করলে বাড়ছে, 1 কোটি করে বাড়ছে। তাহলে 2 কে যদি আমি এরকম ইনফাইনিটি পর্যন্ত পাওয়ার করি, আসলে এটার কোনো সমষ্টি, এটার কোনো ভ্যালু আমি পাবো না, এটা আমার পক্ষে পাওয়া সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে আরেকটা কি হয়, আরেকটা কি হয়, সেই ক্ষেত্রে কি হয়, এটা সমষ্টি পাওয়া সম্ভব না। অর্থাৎ এই আর ইনফাইনিটি, এনকে যদি আমি ইনফাইনিটি করি, সেই ক্ষেত্রে আর ইনফাইনিটি এটা আসলে আনডিফাইন্ড, এটা আসলে আনডিফাইন্ড, এটার মান আমি বের করতে পারবো না। যেহেতু এটা বের করতে পারবো না, সেক্ষেত্রে আমি বলবো এটার আসলে কোনো সমষ্টি নেই, অতএব এই ক্ষেত্রে কোনো সমষ্টি থাকবে না। তাহলে আমরা একটা শর্ত পেলাম। আমি 1 নাম্বার শর্ত আমি যদি চিন্তা করি, 1 নাম্বারের ক্ষেত্রে আমি বলেছি সমষ্টি আমি পাবো, তখন সেই ক্ষেত্রে আমি বলছি আর এর পরম মান 1 থেকে ছোট, বা আমি যদি চিন্তা করি -1 থেকে বড়, 1 থেকে ছোট হলে, এত হলে অসীম দ্বারা সমষ্টি থাকবে। আর যদি আর এর পরম মান 1 থেকে বড় হয়, আচ্ছা 1 থেকে যদি বড় হয়, সেক্ষেত্রে আমি যদি এটাকে চিন্তা করি, দেখো আমি এখান থেকে আবার বলি, আর এর পরম মান যদি 1 থেকে বড় বলি, তাহলে সেক্ষেত্রে আবার প্লাস মাইনাস আর গ্রেটার দেন 1। আমি যদি প্লাস মান চিন্তা করি, আর গ্রেটার দেন 1। আমি যদি মাইনাস মান চিন্তা করি, এটা একটা পেলাম। মাইনাস মান চিন্তা করলে এরকম, মাইনাস সাইন দ্বারা যদি গুণ করি, তাহলে আর -1 অসমতা চিহ্নটা পাল্টে যাবে, এটা একটা মান পেলাম। আর মাইনাস মান থেকে এটা লিখলাম, তখন আর এর মান -1 থেকে ছোট। তাহলে এই ক্ষেত্রে আমি কোনো অসীম দ্বারা সমষ্টি পাবো না। তার মানে আর এর মান -1 থেকে ছোট হলে অথবা 1 থেকে বড় হলে এত বা আমি যদি বলি, এটা একটা অপশন, ওই যে আর এর মান 1 থেকে ছোট অথবা 1 থেকে বড় অথবা -1 থেকে ছোট। এটা কিন্তু একটা পুরোটা একসাথে, এই বা মানে এটার সাথে এটা তুলনা করছি, এইটা মানে আসলে এটা আর এর মান 1 থেকে বড় আর -1 থেকে ছোট হলে কি অসীম দ্বারা সমষ্টি থাকবে না, অসীম দ্বারা সমষ্টি থাকবে না। এই ক্ষেত্রে আমরা কোনো সমষ্টি পাবো না। সোজা কথা, তুমি আর এর মান 1 থেকে বড় পেয়ে যাও, তাহলে বলবো যে না, এই ক্ষেত্রে অসীম দ্বারা সমষ্টি আমি বের করতে পারবো না, কোনো সমষ্টি থাকবে না। আচ্ছা, সেটা পেলাম।
আমি আর এর মান 1 থেকে বড় 1 থেকে ছোট সেটা বের করলাম, হ্যাঁ, আবার 1 থেকে ছোট -1 থেকে বড় সেটাও নিলাম। কিন্তু আর এর মান যদি 1 হয় অথবা আর এর মান আমি যদি চিন্তা করি 1 চিন্তা করলাম, সেক্ষেত্রে কি হবে? আর এর মান কখন 1 হয়? যেমন আমি যদি চিন্তা করি আর এর মান বরাবর 1, তাহলে সেই ক্ষেত্রে মনে করো ধারাটা হচ্ছে মনে করো 2, এরপরে 2, এরপরে 2, এরপরে 2, এরপরে 2। দেখো এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, এই 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, এই 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, এটাই তো আর এর মান, এটাই তো আর এর মান নাকি? আর এর মান। তার মানে এই একটা ধারার অসীম পদ পর্যন্ত তুমি সমষ্টি কত বলবা? তুমি যদি 10টা জানতে, তুমি যদি nটা জানতে, তুমি যদি 1 কোটিটা জানতে, দ্যাটস ফাইন। কিন্তু তুমি তো এটা অনন্ত গুণোত্তর দ্বারা, এটা আসলে সমষ্টি কত, এটা আসলে সমষ্টি কত তুমি আসলে জানো না। যদি এটা সমষ্টি কত তুমি জানো না, বের করতে পারবো না, আমি কয়টা পদ আছে সেটাও জানি না, এটা অনন্ত দ্বারা অসীম পর্যন্ত, আমার n হচ্ছে ইনফাইনিটি, অসীম, তাহলে সেই ক্ষেত্রে এটা কোনো সমষ্টি থাকবে না। তাহলে 3 নম্বর শর্ত হচ্ছে যদি আর 1 হয়, আর 1 হলে তাহলে কি হবে? সেই ক্ষেত্রেও সমষ্টি, অসীম দ্বারা সমষ্টি থাকবে না। তাহলে আমি আর এর মান 1 থেকে বড় চিন্তা করলাম, 1 থেকে ছোট চিন্তা করলাম, -1 থেকে বড় চিন্তা করলাম, -1 থেকে ছোট চিন্তা করলাম, আর এর মান 1 ধরে চিন্তা করলাম, আর এর মান 1 হলে, হ্যাঁ। 4 নাম্বার এবার চিন্তা করি আর এর মান যদি -1 হয়, এখন যদি আমি চিন্তা করি -1, আর এর মান যদি -1 হয়, আর এর মান -1 কি হবে? তুমি একটাকে মাইনাস করে দাও, প্লাস আবার একটাকে মাইনাস করে দাও, প্লাস আবার একটাকে মাইনাস করে দাও, এরকম যদি চিন্তা করো তাহলে দেখো -2 কে 2 দিয়ে ভাগ করো, -1, 2 কে -2 দিয়ে ভাগ করো, দ্যাটস ফাইন, -1, -2 কে 2 দিয়ে ভাগ করো, তাও আবার -1, তার মানে আর এর মান আমি -1 পেয়েছি। যদি আর এর মান -1 হয় সেই ক্ষেত্রে সমষ্টি আমি কিভাবে বের করব? সেক্ষেত্রে আমি যদি চিন্তা করি 2টা পদ যোগ করলে 0, আবার 3টা যোগ করলে 2, আবার 4টা যোগ করলে 0, আবার 5টা যোগ করলে 2, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে জোড় সংখ্যক পদের সমষ্টি 0, বিজোড় সংখ্যক পদের সমষ্টি 2, জোড় সংখ্যক পদের সমষ্টি 0, দেখো 2টা যোগ করলে 2, আবার 3টা যোগ করলে কিন্তু 2টা যোগ করলে 0, আবার 3টা যোগ করলে কিন্তু আমি কি পাচ্ছি? 2 পাচ্ছি। অর্থাৎ এখানে জোড় সংখ্যক পদের সমষ্টি 0, বিজোড় সংখ্যক পদের সমষ্টি 2, অর্থাৎ এই ক্ষেত্রে আমি কোনো সুনির্দিষ্ট সমষ্টি পাচ্ছি না। অর্থাৎ আমি এখানে বলেছি এটা অসীম পদের সমষ্টি, অসীম কি জোড় না বিজোড় আমি তো যেহেতু জানি না, সেই ক্ষেত্রে এটার কোনো নির্দিষ্ট সমষ্টি থাকবে না। তাহলে 4 নাম্বার হচ্ছে আর এর মান যদি -1 হয় তাও সমষ্টি থাকবে না। ওকে, তাহলে এই 4টা কন্ডিশন আমি যদি বুঝতে পারি কখন সমষ্টি থাকবে, শুধু এই 1 নাম্বার কন্ডিশনে সমষ্টি থাকবে, অন্য কোনো কন্ডিশনে কোনো সমষ্টি থাকবে না। আমি যদি তোমাদের জাস্ট একটা অঙ্ক চিন্তা করি, সেই ক্ষেত্রে আমি যদি তোমাদের মনে করে আমি দিলাম তোমাদের 1 দিলাম, তারপর দিলাম হাফ, তারপর দিলাম 1/4, এভাবে একটা ধারা আছে, এটার আমি সমষ্টি বের করব। তো আমি চিন্তা করলাম এটা হচ্ছে এখানে হাফ কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে হাফ, 1/4 কে হাফ দিয়ে ভাগ করলে হচ্ছে হাফ, অর্থাৎ এটা অনুপাতটা হচ্ছে হাফ, এই দুটা পদের অনুপাত হচ্ছে হাফ। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে a হচ্ছে 1 আর এর মান হচ্ছে হাফ। আমি বলেছি তুমি যদি আগে অনন্ত গুণোত্তর দ্বারা, n কিন্তু আমি জানি না, দেখো এটা কিন্তু অসীম দ্বারা, এই অসীম দ্বারা সমষ্টিটা আমাকে বের করতে হবে, এটা এভাবে যাচ্ছে অসীম দ্বারা পর্যন্ত। এখন এটার সমষ্টি যদি আমাকে বের করতে হয় সেই ক্ষেত্রে আমি বলেছি আর এর মানটা আমাকে তুলনা করতে হবে, আর এর মান আসছে হাফ, তাহলে আর এর মান যদি হাফ হয় সে নিশ্চয়ই কিন্তু 1 থেকে ছোট, যদি 1 থেকে ছোট তাহলে সমষ্টি থাকবে। তো আমি কি লিখবো? যেহেতু আর লেস দেন হাফ সেহেতু কি অসীমতক সমষ্টি, মানে এই ধারা অসীমতক সমষ্টি, মানে অসীম পদের সমষ্টি, অসীমতক সমষ্টি থাকবে। যেহেতু থাকবে তাহলে সমষ্টিটা কত? তাহলে আমার সমষ্টির সূত্র s ইনফিনিটি সমান, মনে আছে সমষ্টির সূত্রটা a/1 - r, a/1 - r। তাহলে আমার a কত? 1, আর 1 মাইনাস আর কত? হাফ। তাহলে সেক্ষেত্রে 1, এটা হাফ, 1 থেকে হাফ গেলে হচ্ছে হাফ, এটা উল্টা গেলে হচ্ছে 2। তার মানে এই অনন্ত দ্বারা টোটাল অসীম পর্যন্ত পদ যোগ করলে এটা হচ্ছে আসলে 2। আমি একটু চিন্তা করি বাস্তবে আসলে এটা যোগফল কি 2, তোমাদের কাছে একটু অবিশ্বাস্য মনে হতে পারে, এটা অনন্ত পর্যন্ত চলতেছে, অসীম পর্যন্ত চলতেছে, এটা যোগফল আবার 2 কিভাবে হবে? দেখো আমি যদি 2টা লাঠির কথা চিন্তা করি, মনে করে 2টা লাঠি, এটা হচ্ছে একটা লাঠি,
এটা হচ্ছে একটা লাঠি, আমরা পেয়ে গেলাম। তারপরে একটা লাঠি আমার হাতে আছে, আরেকটা লাঠি, সে আরেকটা লাঠিকে আমি অর্ধেক করে ফেললাম, অর্ধেক লিখলাম হাফ। তাহলে আমার হাতে থাকলো বাকি অর্ধেক লাঠি, সে বাকি অর্ধেক লাঠিকে আরো অর্ধেক করে ফেললাম, সেটা হচ্ছে 1/4। তাহলে আমার হাতে থাকলো আর 1/4, সেই 1/4 কে অর্ধেক করে দিলাম, তাহলে এরপরে হবে 1/8। তাহলে এরপরে আমার হাতে থাকলো আর বাকি 1/8, সেই 1/8 কে অর্ধেক করে দিলাম, দেখো আমার হাতে থাকলো আর 1/16, তাহলে 1/8 থাকলো। 1/8 হয়ে যাওয়ার পর লাঠির থাকলো আর অর্ধেক 1/8, সেই 1/8 কে যদি তুমি অর্ধেক করো, তুমি 2 দিয়ে ভাগ করো, দেখবে যে 1/16। সেই 1/16 কে যদি তুমি অর্ধেক করো, তাহলে থাকবে হচ্ছে 1/32। এখন তুমি হয়তো পাচ্ছ না, জায়গা নেই, তাহলে কোনো এক সময় গিয়ে এটা আসলে লাঠিটা কিছুই থাকবে না, কিছুই থাকবে না, এখানে গিয়ে কোনো এক সময় গিয়ে আর কিছুই থাকবে না। তো অনন্ত ধারা মানে কি? কিছুই থাকবে না। তুমি তোমার হাতে তো আছে একটাই লাঠি, সেটাকে ভাগ করতে করতে তুমি এইভাবে লিখছো। ওকে, এখন তুমি এই যে এই বাকি অংশটা তুমি ভাগ করছো, এটা তো আসলে পুরাটাই কিন্তু একটা লাঠি, পুরোটাই কিন্তু একটি লাঠি। তাহলে এই যে একটা যোগ একটা লাঠি, আসলে দুইটা লাঠি, আসলে যোগফল হচ্ছে 2। ওকে, তো আমরা আশা করি এই জিনিসটা বুঝেছি। তো পরবর্তীতে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো আবার ধারাবাহিক আকারে তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।